হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর হোসেন তন্দ্রা। আজকে আবারও চলে এসেছি গুরু ক্লাবের পক্ষ থেকে আমাদের প্র্যাকটিস শোটি নিয়ে, যেটা আমাদের নিয়মিত শো এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন, তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমার স্ক্রিন এবং আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এটাও আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের লাইভটা দেখছেন তারা পারলে আমাদের লাইভটা শেয়ার করে দিতে পারেন। শেয়ার করে আপনাদের ফ্রেন্ডসদের গ্রুপে বা তাদেরকে মেনশন করে দিতে পারেন যাতে তারাও উপকৃত হতে পারে। তো আজকের যে আমাদের প্র্যাকটিস শোটা রয়েছে, এটা আমরা বিভিন্ন টপিকের উপরে প্র্যাকটিস করব। তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আজকে প্র্যাকটিসগুলো করবেন। আমরা আজকে প্রায় অনেকগুলো কোয়েশ্চেনে প্র্যাকটিস করতে যাচ্ছি। সো যে বিষয়টা বলি যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলে হয় কি নিজেকে আসলে যাচাই করা যায় যে আমি কতটুকু জানি, কতটুকু ঠিক হচ্ছে, কতটুকু ভুল হচ্ছে। আমরা হয়তো পড়ে যাই, পড়াশোনা করি, কিন্তু সেটাকে যাচাই করি না তেমন একটা। সো আমাদের এই শোটা আপনাদের জন্যই, যাতে আপনারা কোয়েশ্চেনগুলো একটু যাচাই করতে পারেন এবং নিজেদেরকেও যাচাই করতে পারেন। তো আজকে আর দেরি না করে আমি যে আমাদের প্র্যাকটিস শোটা রয়েছে সেটা শুরু করতে যাচ্ছি। তো আপনাদের সামনে আমি প্রথম প্রশ্নটা দিচ্ছি। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশ কৃষি পণ্য রপ্তানি করেছে? বা বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশ কৃষি পণ্য রপ্তানি করেছে? 120টি, 121টি, 123টি নাকি 125টি? এখানে 4টি অপশন দেওয়া আছে। আপনাদের কাছে যেটি সঠিক উত্তর মনে হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা কমেন্ট করে জানালে আমি সেটা সিলেক্ট করে দেখব এবং আমারও যেটা মনে হয় সেভাবে হয়তো আমি সিলেক্ট করে দেখব যে সঠিক উত্তর কোনটি, এবং এর পাশাপাশি কিন্তু আমরা এটার ব্যাখ্যাও জানতে পারবো। সো প্রশ্নটা আবার বলছি আপনাদের সামনে। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশ কৃষি পণ্য রপ্তানি করছে? 120টি, 121টি, 123টি, 125টি? আপনারা আমাদেরকে কমেন্ট আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা দেখি, আমার কাছে যেটা মনে হচ্ছে 125টি হতে পারে মেবি। সো আমি এটা সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর কিনা। নো, এটা রং অ্যান্সার ছিল। সঠিক উত্তর হচ্ছে 121টি। সো আমরা এটার একটু ব্যাখ্যাটা পড়ে নিই। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এর রিপোর্ট অনুসারে বাংলাদেশের কৃষি পণ্য বিশ্বের 121টি দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশ থেকে প্রধান কৃষি পণ্যের মধ্যে চা, সবজি, তামাক, ফুল, ফল, মশলা, শুকনো খাবার সহ বিভিন্ন
জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সব ঠিকঠাক আছে কিনা। আর আপনারা যারা যারা আমাদের সাথে লাইভটি দেখছেন তারা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন। সো এটা যেহেতু ভুল উত্তর ছিল, তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের প্র্যাকটিস সেশনের যে সেকেন্ড কোশ্চেনটা সেটা আপনাদের স্ক্রিনে দিচ্ছি। সাইরেন বেজে উঠল। বেজে উঠল কি ধরনের ক্রিয়াপদ? সাইরেন বেজে উঠল, এই বেজে উঠল কি ধরনের ক্রিয়াপদ? মিশ্র, যৌগিক, প্রযোজক নাকি সমধাতুজ? তো আপনারা যারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে সঠিক উত্তর আপনার কাছে কোনটি মনে হচ্ছে। সাইরেন বেজে উঠল, বেজে উঠল কি ধরনের ক্রিয়াপদ? মিশ্র, যৌগিক, প্রযোজক নাকি সমধাতুজ? আমি আপনাদের মূল্যবান মন্তব্যের জন্য অপেক্ষা করছি। আপনারা যারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা আমাকে এটির সঠিক উত্তর কোনটি হবে বা আপনার কাছে যেটি উত্তর মনে হচ্ছে সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। রিসাত রহমান স্বচ্ছ ভাই লিখেছেন অপশন এ মিশ্র। সাইরেন বেজে উঠল, সো বেজে উঠলটা তিনি বলছেন এটা মিশ্র ক্রিয়াপদ। মোহাম্মদ সাইফুল ইসলাম লিখেছেন অপশন বি যৌগিক। আচ্ছা, তার কাছে যৌগিক মনে হচ্ছে। আরো যারা যারা দেখছেন তারাও কিন্তু আমাদেরকে এভাবে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে গেস করতে পারেন। যদি সঠিক উত্তর কনফিডেন্টলি নাও জানেন, কনফিউজড হলেও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা। তারপর আমরা দেখবো যে এটা সঠিক উত্তর কি, এবং এটা পাশাপাশি আমরা কিন্তু ব্যাখ্যাটাও পড়ে নেব যাতে পরবর্তীতে আর আমাদের ভুল না হয়। আচ্ছা, আমার কাছেও এটা মিশ্র ক্রিয়াপদ মনে হচ্ছে। তো আমরা যেহেতু কমেন্টও পেয়েছি এবং আমার কাছেও মনে হচ্ছে, আমি এটা মিশ্র সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। নো, এটা রং অ্যান্সার ছিল। মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি সঠিক উত্তর দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এখানে আমিও ভুল ছিলাম। তো আমরা যে ব্যাখ্যাটা আছে ব্যাখ্যাটা একটু দেখে নিই। সাইরেন বেজে উঠল, এখানে বেজে উঠল যৌগিক ক্রিয়ার উদাহরণ। একটি সমাপিকা ও একটি অসমাপিকা ক্রিয়া একত্রে বসে যে ক্রিয়া গঠিত হয় তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন সাইরেন বেজে উঠল, ঘটনাটা শুনে রাখো। সো এখানে সাইরেন বেজে উঠল, এটা হচ্ছে একটা বেজে উঠলো যেটা সেটা হচ্ছে যৌগিক ক্রিয়া। তো আমাদের সেকেন্ড কোয়েশ্চেনও শেষ। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, আমাদের থার্ড কোয়েশ্চেন। আশা করি আপনারা এখন আমাদের সাথে যারা যুক্ত আছেন লাইভে তারা একদম শেষ পর্যন্ত থাকবেন এবং সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এন্ড যারা যারা দেখছেন তারা আমাদের সাথে কিন্তু কমেন্ট করে আমাদের সাথে, মানে আমার সাথে ইন্টারাকশনটা যেন ভালো হয়, সেজন্য অনুরোধ করব যে আমাদেরকে কমেন্ট করে জানাবেন সঠিক উত্তরগুলো কি হয়, বা আপনাদের যদি কোনো ইনকোয়ারিজ থাকে বা কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোন বিল অর্থ বিল কিনা তার চূড়ান্ত সমাধান প্রদান করেন কে? কোন বিল অর্থ বিল কিনা তার চূড়ান্ত সমাধান প্রদান করেন কে? অপশনগুলো বলছি, সংসদ উপনেতা, স্পিকার, বিরোধী দলীয় নেতা নাকি প্রধানমন্ত্রী? কোন বিল অর্থ বিল কিনা তার চূড়ান্ত সমাধান প্রদান করেন কে? সংসদ উপনেতা, স্পিকার,
বিরোধী দলীয় নেতা নাকি প্রধানমন্ত্রী? আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা কমেন্ট করে জানালে আমি সেই হিসেবে এটা সঠিক উত্তরটি নিয়ে এবং ব্যাখ্যাটাও দেখব যে আপনাদের উত্তরটি ঠিক আছে কিনা, সাথে আমরা ব্যাখ্যাটাও পড়ে নেব যাতে পরবর্তীতে এই ভুলটা আমাদের না হয়, বা সঠিক হলে তো ভালো। আচ্ছা, কোনো বিল অর্থ বিল কিনা তার চূড়ান্ত সমাধান প্রদান করেন কে? আপনাদের কাছে কি মনে হচ্ছে, সংসদ উপনেতা, স্পিকার, বিরোধী দলীয় নেতা নাকি প্রধানমন্ত্রী? আমার কাছে তো প্রধানমন্ত্রী মনে হচ্ছে, আসলে আমি শিওর না। মোহাম্মদ সাইফুল ইসলাম লিখেছেন অপশন গ, বিরোধী দলীয় নেতা। বিরোধী দলীয় নেতা, তার কাছে মনে হচ্ছে যে কোনো বিল অর্থ বিল কিনা তার চূড়ান্ত সমাধান হচ্ছে বিরোধী দলীয় নেতাদের। সো সাইফুল ইসলাম ভাইয়ের মতো আপনারাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। তো তিনি যেহেতু অপশন গ বলেছেন, আমরা অপশন গটাও নিতে পারি। আরো কমেন্ট আসছে, এই যে হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন অপশন ঘ, মানে প্রধানমন্ত্রী। তো যেহেতু সাইফুল ভাই এবং হাবিব ভাই বলছেন অপশন গ এবং অপশন ঘ, এবং বাকিরা যারা আছেন তাদের কাছ থেকেও আমি আশা করছি আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। আচ্ছা, যেহেতু সাইফুল ইসলাম ভাই লিখেছেন অপশন গ, তো আমরা অপশন গটা সিলেক্ট করে দেখি। নো, আমাদের সবার উত্তরই ভুল হয়েছে। সাইফুল ইসলাম ভাই, হাবিবুল্লাহ হাবিব ভাই এবং আমি যে গেসটা করেছিলাম সেটাও ভুল হয়েছে। সঠিক উত্তর হচ্ছে স্পিকার। সো এই উত্তরটা আসলে আমাদের জানা ছিল না। সো এখন আমরা জেনে গেলাম, এবং এটার সাথে আমরা ব্যাখ্যাটাও একটু জেনে নিই। কোনো বিল অর্থ বিল কিনা তার চূড়ান্ত সমাধান প্রদান করেন স্পিকার। স্পিকারের সিদ্ধান্তের পর ক্ষমতাসীন সরকার কর্তৃক জাতীয় সংসদে উত্থাপন করা বিল সমূহ নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে পাশ হয়। পরবর্তীতে রাষ্ট্রপতি বিলে সম্মতি প্রদান করে থাকেন এবং বিলকে আইনে পরিণত করেন। তো আমরা ব্যাখ্যাটা জেনে নিলাম এবং উত্তরটাও জেনে নিলাম যে এটার উত্তর হবে স্পিকার। তো এখানে যে একটা বিষয় আমি দেখাই, আমাদের এই অ্যাপে কিন্তু যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নের সাথে আপনি উত্তর তো পাবেনই, এর পাশাপাশি কিন্তু খুবই সংক্ষেপে একটা অ্যাপ্রোপ্রিয়েট যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাটাও কিন্তু এখানে দেওয়া থাকে। সো আপনারা যদি এরকম প্র্যাকটিস করতে চান সেকশনগুলোতে, তাহলে প্র্যাকটিস করলে কিন্তু আপনারা সঠিক উত্তর দিলেও ব্যাখ্যা পাবেন, সঠিক উত্তর না দিলেও ব্যাখ্যা পাবেন। সো ব্যাখ্যা সহ কিন্তু আপনারা প্রশ্নটি পড়তে পারবেন। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দল কোন দেশের বিপক্ষে সর্বপ্রথম খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রবেশ করে? বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দল কোন দেশের বিপক্ষে সর্বপ্রথম খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রবেশ করে? ভারত, নেপাল, ভুটান নাকি শ্রীলঙ্কা? আমাদের যে মহিলা ফুটবল দল রয়েছে জাতীয়, সেটা যে আন্তর্জাতিক পর্যায়ে প্রবেশ করেছিল সেটা কোন দেশের সাথে জিতে সেই আন্তর্জাতিক পর্যায়ে প্রবেশ করেছিল আর কি, সেটাই বোঝাচ্ছে। সো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে কোনটা হবে, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। এটা খেলাধুলা বিষয়ক প্রশ্ন। সো আপনারা যেহেতু বেশিরভাগই ছেলেরা দেখছেন, ছেলেরা তো খেলাধুলা খুব পছন্দ করেন, ক্রিকেট খেলা, ফুটবল খেলা। সো আপনাদের হয়তো জানার কথা, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। মামুন আশিক ভাই বলছেন অপশন গ, ভুটান, এবং মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই বলছেন অপশন খ, নেপাল। আমার কাছে এই দুটোর মধ্যে কনফিউশন লাগছে।
খান আসাবুর ভাই লিখছেন নেপাল। সো আমরা নেপালে কিন্তু ২ টো ভোট পেয়েছি। আরো একজন কমেন্ট করেছেন হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন অপশন গ ভুটান। সো আমরা কিন্তু নেপাল এবং ভুটানের মধ্যে একটা টাই মতো হয়ে গেছে, যে ২ জন নেপাল বলছেন, ২ জন ভুটান বলছেন। এবং আমার যে কনফিউশনটা ছিল সেটা কিন্তু এখনো থেকেই গেল। সো আরো যারা দেখছেন আমাদের লাইভটি তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কাছে কোনটি মনে হচ্ছে এই ৪ টা অপশনের ভিতরে। আমরা কিন্তু নেপাল ২ টো উত্তর পেয়েছি এবং ভুটান ২ টো উত্তর পেয়েছি। এবং আমার কাছে এই দুটোর মধ্যে কনফিউশন হচ্ছিল। সো আপনারা আরো কমেন্ট করে জানাতে পারেন। ওকে, দেখি ভুটান সিলেক্ট করে দেখি যে এটা সঠিক উত্তর হয় কিনা। নো, এটা রং অ্যান্সার ছিল। তো এটা সঠিক উত্তর হচ্ছে নেপাল। তো সাইফুল ইসলাম ভাই এবং খান আসাপুর ভাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য, এবং যারা কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আপনারা কমেন্ট করেছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আমরা সঠিক উত্তরটা দেখে নিই। বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল ২৯শে জানুয়ারি ২০১০ সালে সর্বপ্রথম নেপালের বিপক্ষে ম্যাচ খেলার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে প্রবেশ করে। এটি প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা হিসেবে ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জয়ী হয়। ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখের সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। সো নেপালকে হারিয়ে বাংলাদেশ হচ্ছে ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে কিন্তু আবার ট্রফি জয়ী হয়। মানে নেপালকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক পর্যায়ে খেলা শুরু করেছিল এবং পরবর্তীতে কিন্তু ২০২২ যে সাফ চ্যাম্পিয়নশিপ ছিল সেটার বিজয়ী কিন্তু বাংলাদেশ ছিল। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আশা করি যারা আমাদের সাথে এখন আছেন তারা শেষ পর্যন্ত থাকবেন এবং এভাবে আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন। সো আমরা পরবর্তী প্রশ্নটা বলছি, কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্প গ্রন্থ? অপশন ক দুধ ভাতে উৎপাত, নামহীন গোত্রহীন, অরক্ষিত জনপদ, নাকি অবিনাশী আয়োজন? কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্প গ্রন্থ? দুধ ভাতে উৎপাত, নামহীন গোত্রহীন, অরক্ষিত জনপদ, নাকি অবিনাশী আয়োজন? তো আপনাদের কাছে যেটা সঠিক উত্তর মনে হচ্ছে আমাদেরকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। খান আসাবুর ভাই লিখেছেন নামহীন গোত্রহীন। নামহীন গোত্রহীন বলছেন মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত একটি গল্প গ্রন্থ। আর বাকিরা যারা আছেন তারাও গেস করতে পারেন, কনফিউজড হলে সমস্যা নেই, ভুল থেকে আসলে শিখতে হয়। এখন ভুল করবেন, এখন জানবেন, যখন একই ধরনের প্রশ্ন যখন আপনার পরীক্ষা হলে আসবে তখন হয়তো চিন্তা করবেন যে আচ্ছা এটা তো আমি ভুল উত্তর দিয়েছিলাম, সঠিক উত্তরটা এটা হবে। কারণ আমরা যত বেশি ভুল উত্তর দিব এবং সেটার মানে সঠিকটা জেনে নেব, সেটা কিন্তু আমাদের মাথায় ওটা ভালো মতো গেঁথে থাকে নর্মালি পড়ার থেকে। সো প্র্যাকটিস সেশন যেটা আমাদের গ্রুপ ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়, এটারও কিন্তু মেন উদ্দেশ্য এটাই যে আপনারা আপনাদের নিজেদেরকে যাচাই করতে পারেন এবং যাচাই করে দেখতে পারেন যে আপনার এখন অবস্থা কোন পর্যায়ে আছে, এবং এই যে প্রশ্নগুলো যে ডেইলি আপনারা একটু সলভ করছেন এটাও কিন্তু আপনাদের মাথায় গেঁথে থাকে। সো হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন অপশন খ নামহীন গোত্রহীন। যেহেতু সবাই বলছেন নামহীন গোত্রহীন, তো এটা সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর কিনা। জি, এটা সঠিক উত্তর। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য। আমরা ব্যাখ্যাটা পড়ে নেই। মুক্তিযুদ্ধের ওপর লিখিত 7টি গল্পের সংকলন হলো নামহীন গোত্রহীন। গল্পগুলোর রচয়িতা হাসান আজিজুল হক। ভূষণের একদিন, নামহীন গোত্রহীন,
কৃষ্ণপক্ষের দিন, আটক, কেউ আসেনি, ফেরা এবং ঘর গেরস্থি গল্প নিয়ে 1975 সালে সাহিত্য প্রকাশ থেকে গ্রন্থটি প্রকাশিত হয়। আমরা জেনে নিলাম যে নামহীন গোত্রহীন এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প গ্রন্থ। তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এবং আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আশা করি তারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ওকে, আমরা বিজ্ঞানের থেকে একটা প্রশ্ন পেয়েছি। ভ্রূণীয় কোন স্তর থেকে পেশিকলার উৎপত্তি? ভ্রূণীয় কোন স্তর থেকে পেশিকলার উৎপত্তি? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম নাকি পেরিকার্ডিয়াম? ভ্রূণীয় কোন স্তর থেকে পেশিকলার উৎপত্তি? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম নাকি পেরিকার্ডিয়াম? আপনাদের কাছে যেটা সঠিক উত্তর মনে হয় সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। খান আসাবুর ভাই লিখেছেন অপশন এ, এক্টোডার্ম। বাকি যারা আছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। ভ্রূণীয় কোন স্তর থেকে পেশিকলার উৎপত্তি? হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন অপশন এ, এক্টোডার্ম। যেহেতু তারা এক্টোডার্ম বলছেন তাহলে আমরা এক্টোডার্ম সিলেক্ট করে দেখি ভ্রূণীয় কোন স্তর থেকে পেশিকলার উৎপত্তি। নো, এটা রং অ্যান্সার ছিল। সঠিক উত্তর হচ্ছে মেসোডার্ম। আমরা এটা ব্যাখ্যাটা একটু পড়ি। সকল স্তন্যপায়ী প্রাণী ত্রিভ্রূণস্তরী। ভ্রূণ স্তরগুলো হলো এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। একটো মানে হচ্ছে কিন্তু বাহিরে বা বাইরে, তো এক্টোডার্ম হচ্ছে বাইরের স্তরটা। তো বাইরের দিকের ত্বকের বিভিন্ন অংশ, চোখ, অন্তঃকর্ণ, সমগ্র স্নায়ুতন্ত্র ও কিছু পেশি এই স্তর থেকে সৃষ্টি হয়, যেহেতু বাহিরের স্তর এটা। আর মেসোডার্ম যেটা সেটা মেসো মানে কি মাঝের, তো মাঝের স্তরে থাকে কি কঙ্কাল তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, অধিকাংশ পেশি, মেদকলা ও অন্যান্য যোজক কলা প্রভৃতি এই ভ্রূণ স্তর থেকে সৃষ্টি হয়। আর লাস্ট যেটা সেটা হচ্ছে এন্ডোডার্ম হচ্ছে ভেতরের স্তর। এন্ডো মানে ভেতর বোঝানো হয়। তো শ্বসনতন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, থাইরয়েড ও থাইমাস গ্রন্থি, পৌষ্টিক নালীর আবরণ এই ভ্রূণ স্তর থেকে সৃষ্টি হয়। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাওয়ার আগে আমরা এখান থেকে একটু ইংলিশটা মেবি সিলেক্ট করা নেই, ইংলিশ কোশ্চেনও আই থিঙ্ক থাকলে ভালো হয়। তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। মানব শিশুর দুধ দাঁতের সংখ্যা কত? 20, 12, 24, 26? মানব শিশুর দুধ দাঁতের সংখ্যা কতটি থাকে? আমাদের মানুষের তো নর্মালি 32টা দাঁত থাকে, কিন্তু মানব শিশু যে বা বাচ্চারা থাকেন তাদের দুধ দাঁত কয়টা থাকে? পরবর্তীতে কিন্তু এগুলো সবই পড়ে যায়, আসলে পড়ে আবার নতুন নতুন দাঁত ওঠে। তো ওই যে দুধ দাঁত গুলো সেটা কয়টা থাকে? 20টি, 12টি, 24টি নাকি 26টি? খানা সাবুর ভাই বলছেন 20টি। ওকে, আর বাকি যারা আছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে, যে মানব শিশুর দুধ দাঁতের সংখ্যা কতটি থাকে। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। মানব শিশুর দুধ দাঁতের সংখ্যা কতটি? 20টি, 12টি, 24টি, 26টি? তো আমরা 20টি সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। জি, এটা সঠিক উত্তর। আপনাকে অসংখ্য ধন্যবাদ খানা সাবর ভাই, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আমরা ব্যাখ্যাটা পড়ে নিই। মানুষের মাড়িতে 2 ধরনের দাঁত গজায়। শিশুর বয়স যখন 5 থেকে 6 মাস
তখন থেকে দাঁত গজানো শুরু হয় এবং 2.5 বছর বয়সে শেষ হয়। এ দাঁতের সংখ্যা মোট 20টি। এগুলোকে বলা হয় দুধ দাঁত। শিশুর 6 বছর বয়স থেকে দুধ দাঁতগুলো আস্তে আস্তে পড়তে থাকে। এরপর ওই স্থানে পর্যায়ক্রমে দুধ দাঁতের পরিবর্তে নতুন স্থায়ী দাঁত গজাতে থাকে, যেটা শেষ পর্যন্ত 32টা দাঁত ওঠে আমাদের। আবার অনেকের উঠে না, যেমন আমার এখন আক্কেল দাঁত উঠেনি। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। The essential part of a sentence is noun, verb, hand words or feeling. The essential part of a sentence, একটা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা? Noun, verb, hard words or feeling. কোনটা হবে আপনাদের কাছে সঠিক উত্তর? কোনটি মনে হচ্ছে যে কোন জিনিসটা ছাড়া আসলে একটা সেন্টেন্স কখনো পরিপূর্ণ হয় না? The essential part of a sentence is noun, verb, hard words or feeling. খানা সাবর ভাই বলছেন অপশন বি, ভার্ব। আমার কাছেও ভার্ব মনে হচ্ছে, কারণ একটা ভার্ব ছাড়া কিন্তু নরমালি একটা সেন্টেন্স গঠন করা পসিবল না। সো আমরা সিলেক্ট করে দেখি। আরো যারা দেখছেন আমাদের সাথে, তারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। জি, এটা সঠিক উত্তর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটার সঠিক উত্তর হচ্ছে ভার্ব। ভার্বের মাধ্যমে বাক্যের অর্থ প্রকাশ পায়, তাই এই একটি বাক্যে অবশ্যই সঠিক ভার্বের ব্যবহার করতে হবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা যারা যারা আমাদের সাথে লাইভটি দেখছেন, তারা কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তরগুলো কমেন্টে জানাতে পারেন। কালমার শহরটি কোথায় অবস্থিত? কালমার শহরটি কোথায় অবস্থিত? ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড নাকি সুইডেন? কালমার শহরটি কোথায় অবস্থিত? আমাদেরকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড নাকি সুইডেন। কালমার শহরটি কোন দেশে অবস্থিত? মামুন আশিক ভাই বলেছেন অপশন বি, নরওয়ে। ওকে, বাকি যারা আছেন তারা আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে, যে কোন দেশে এই কালমার শহরটি অবস্থিত। খান আসাবুল ভাই বলছেন ডেনমার্ক। ওকে, আমরা ডিফারেন্ট দুটো অ্যান্সার পেলাম। দুজন কিন্তু দুইটা উত্তর দিয়েছেন, একজন নরওয়ে বলেছেন আর একজন ডেনমার্ক বলেছেন। আমাদেরকে আপনারা সঠিক উত্তরটি জানাতে পারেন। দুইজন তো দুই উত্তর বলছেন। আরো যারা যারা দেখছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। আমার কাছে কেন জানি সুইডেন মনে হচ্ছে। কালমার শহরটি কোথায় অবস্থিত? আমার কাছে সুইডেন লাগছে। যাই হোক, যেহেতু আমাদের যারা কমেন্ট করেছেন তারা ডেনমার্ক এবং নরওয়ে বলছেন, তো আমরা ডেনমার্ক সিলেক্ট করে দেখি কোনটি সঠিক উত্তর। নো, ইটস আ রং অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে সুইডেন। আমার এটাই মনে হচ্ছিল যেটা সুইডেন হবে। তো কালমার শহরটি বাল্টিক সাগরের তীরে দক্ষিণ পূর্ব সুইডেনের কালমার কাউন্টির রাজধানী। শহরটি দুটি ছোট দ্বীপের উপর প্রতিষ্ঠিত। পঞ্চদশ শতকে এটি একটি রাজনৈতিক কেন্দ্র হিসেবে
পরিচিত ছিল। তো আপনারা যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে কমেন্ট করার জন্য, এবং আমার সাথে যে ইন্টারাকশনটা হচ্ছে এবং আমার সাথে যে যুক্ত আছেন এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে যেন আপনারা একবার হলেও আমাদের অ্যাপটা একটু ঘুরে দেখেন। আমাদের কিন্তু ডেসক্রিপশনে অ্যাপের লিংক দেওয়া আছে, ডাউনলোড লিংক। তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে আপনারা যদি আমাদের অ্যাপটা একটু ঘুরে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে অনেক প্র্যাকটিস সেশন রয়েছে, গেম সেকশন রয়েছে, কন্টেন্ট রয়েছে। সো এই বিষয়ে আমি পরবর্তীতে আরো কথা বলবো। আমরা আগে আমাদের প্র্যাকটিস সেশনটা শেষ করে নিই। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পাখিদের উপর বিজ্ঞান ভিত্তিক গবেষণার জন্য কোন বিজ্ঞানী পদ্মভূষণ উপাধি লাভ করেন? পাখিদের উপর বিজ্ঞান ভিত্তিক গবেষণা করার জন্য কোন বিজ্ঞানী পদ্মভূষণ উপাধি লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সালিম আলী, ডেভিড ব্রেইন, সৈয়দ মোয়াজ্জেম আলী। আপনাদের কাছে যেটি সঠিক উত্তর মনে হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে পদ্মভূষণ উপাধিটা পেয়েছেন কোন বিজ্ঞানী, তাও আবার পাখিদের উপর বিজ্ঞান ভিত্তিক গবেষণার জন্য। মামুন আশিক ভাই বলছেন অপশন সি, ডেভিড ব্রেইন। খান নাসাবুর ভাই লিখেছেন আচ্ছা, রবি ঠাকুর লিখতে গিয়েছিলেন বড়ি ঠাকুর হয়ে গিয়েছে। আচ্ছা, আলী আক্তার আপু লিখেছেন অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর, এবং খান নাসাবুর ভাইয়া বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পাখিদের আমরা পদ্মভূষণ যেটা জানি সেটা কিন্তু ভারতের তৃতীয় সর্বোচ্চ একটা সম্মাননা। তো এটা কিন্তু খুবই বড় একটা উপাধি। তো পাখিদের উপর বিজ্ঞান ভিত্তিক গবেষণার জন্য কে পদ্মভূষণ উপাধি লাভ করেছেন সেটা আমাদেরকে কমেন্ট জানাতে পারেন। আচ্ছা, যেহেতু অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুরটা সিলেক্ট করে দেখি। যেহেতু অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, দেখা যাক আপনারা সঠিক উত্তর দিয়েছেন কিনা। নো, এটা রং অ্যান্সার ছিল। সঠিক উত্তর হচ্ছে সালিম আলী। তো সঠিক উত্তর যেহেতু সালিম আলী, এটার ব্যাখ্যাটা একটু দেখে নিই আমরা। সালিম আলী ভারতের দ্য বার্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত বিশিষ্ট পক্ষীবিদ। তিনি পাখিদের উপর বিজ্ঞান ভিত্তিকভাবে পর্যবেক্ষণ ও গবেষণা করেন। 1983 সালে ভারত সরকার সালিম আলীকে তার গবেষণার স্বীকৃতি স্বরূপ পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। তো আমরা পদ্মভূষণ যেটা জেনেছিলাম যে এটা ভারতের একটা খুবই উচ্চ মানে একটা উপাধি দেওয়া হয়। তো সালিম আলীকে যেহেতু দ্য বার্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, তো তিনি বার্ড যে পাখিদের বিজ্ঞান ভিত্তিক যে গবেষণা পর্যবেক্ষণ রয়েছে সেটা করতেন, এবং সেটার উপরে তিনি পদ্মভূষণ উপাধি পেয়েছিলেন। তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল করিম সাহিত্য বিশারদ, শামসুর রহমান, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল করিম সাহিত্য বিশারদ, শামসুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা যারা যারা আমাদের সাথে লাইভটি দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন
আপনারা যদি কনফিউজড হয়ে থাকেন তাতেও সমস্যা নেই, আপনারা তাও আমাদেরকে উত্তরটি জানাবেন। আমরা এরপরে দেখব যে আপনার উত্তরটি সঠিক হয়েছে নাকি না। খান আসাবুর ভাই বলছেন অপশন এ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ও আরো যারা আছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনারা আরো যারা যারা দেখছেন তারাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো যেহেতু বলছেন খান আসাবুর ভাই বলছেন অপশন এ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা এটা সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর কিনা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা সঠিক উত্তর। সঠিক উত্তরের সাথে আমরা ব্যাখ্যাটা একটু পড়ে নেই। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালের 3রা ডিসেম্বর। 1956 সালের 1 ডিসেম্বর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ এনামুল হক বাংলা একাডেমির প্রথম পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর 1972 সালের 17 মে বাংলাদেশের রাষ্ট্রপতি দি বাংলা একাডেমির অর্ডার অর্ডার 1972 জারি করেন। এই আদেশ দ্বারা মহাপরিচালকের পদ সৃষ্টি করা হয়। প্রফেসর মজহারুল ইসলাম বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক নিযুক্ত হন। বাংলা একাডেমির মূল মিলনায়তনটি আব্দুল করিম সাহিত্য বিশারদের নামে নামকরণ করা হয়েছে। মোহাম্মদ তৌহিদ হোসেন লিখেছেন অপশন বি। অপশন বি আব্দুল করিম সাহিত্য বিশারদ। আচ্ছা, এখানে মেবি উত্তরটা একটু ভুল আছে। সঠিক উত্তর হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ। ব্যাখ্যাটাতে আমি দেখতে পাচ্ছি যে একাডেমির মূল মিলনায়তনটি আব্দুল করিম সাহিত্য বিশারদের নামে নামকরণ করা হয়েছে। তাহলে মোহাম্মদ তৌহিদ হোসেন হচ্ছে সঠিক উত্তর দিয়েছেন। এটা সঠিক উত্তরটা হবে হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ। তো এটাই হচ্ছে সঠিক উত্তর। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা একটু মিস্টেক ছিল মেবি। তো আমরা পরবর্তী প্রশ্নটি দেখছি। The father with his 7 daughters dash left the house. Have, are, has, or was. The father with his 7 daughters dash left the house. তার বাবা তার 7 মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে দিয়েছে। সো এখানে কি হ্যাভ হবে, আর হবে, হ্যাজ হবে নাকি ওয়াজ হবে, সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। খানা সাবুর ভাই বলছেন ওয়াজ। অপশন ঘ ওয়াজ। আরো যারা যারা আছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে, হ্যাভ, আর, হ্যাজ, অর ওয়াজ। The father with his 7 daughters have left the house. The father with his 7 daughters are left the house. নাকি the father with his 7 daughters has left the house. আরেকটা আছে the father with his 7 daughters was left the house. এখানে the father with his 7 daughters এখানে কিন্তু প্লুরাল টাইপেরই বোঝাচ্ছে যে the father with his 7 daughters এটা কিন্তু প্লুরাল বোঝাচ্ছে, কারণ তার বাবার সাথে 7টা মেয়ে সবাইকে বোঝাচ্ছে।
তাহলে আমরা কিন্তু জানি যে হ্যাভ এবং আর এই দুটো হচ্ছে প্লুরালের পরে ইউজ হয়, এবং হ্যাজ এবং ওয়াজ যেটা সেটা হচ্ছে সিঙ্গুলারের পরে ইউজ হয়। তো এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা সঠিক উত্তর হতে পারে হ্যাভ। তো আমরা এটা দিয়ে দেখি এটা সঠিক উত্তর কিনা। ওকে, এটা রং অ্যান্সার, এটাও সঠিক উত্তর হবে হ্যাজ। দুই বা ততোধিক সাবজেক্ট যদি উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস তখন সিঙ্গুলার ভার্ব বসে, সুতরাং হ্যাজ সঠিক উত্তর। তাহলে যেহেতু এখানে দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স ছিল, উইথ থাকার কারণে এটা আসলে সম্পূর্ণটা সিঙ্গুলার হিসেবে ইউজ হয়েছে, মানে ভার্বটাও সিঙ্গুলার হবে, তো এই জন্য আমরা হ্যাজ ইউজ করেছি। তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রোডিউসার গ্যাসে কি কি থাকে? প্রোডিউসার গ্যাসে কি কি উপাদান থাকে আসলে? হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড, অক্সিজেন ও কার্বন মনোক্সাইড, নাকি নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড? তো আপনারা যারা যারা আমাদের সাথে দেখছেন লাইভটি, তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। আপনারা যারা যারা দেখছেন তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। মোহাম্মদ তৌহিদ হোসেন লিখছেন অপশন এ, হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড। তো আমরা দেখি এটা সঠিক উত্তর কিনা। এছাড়া আপনারা কিন্তু বাকিরা যারা আছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে সময় দিয়েছিলাম সঠিক উত্তরটি দেওয়ার জন্য। নো, এটা রং অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। প্রোডিউসার গ্যাস একটি দাহ্য গ্যাস যা মূলত কয়লা থেকে উৎপন্ন হয়। এর মূল উপাদান হলো নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড। এছাড়াও এতে সামান্য পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন মিশ্রিত থাকে। তো আপনারা যারা যারা উত্তরটি দিয়েছেন তাদের উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর ছিল নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড বা অপশন বি। তো এটাও ভুল উত্তর দিলাম, এবং আমাদের আজকের যে লাইভ সেশন বা প্র্যাকটিস সেশনটা রয়েছে এটার লাস্ট কোয়েশ্চেনটা দিচ্ছি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস নাকি ভিয়েনা? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কাছে যেটা সঠিক উত্তর মনে হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে পারেন, যে লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস নাকি ভিয়েনা হবে, কোনটা উত্তর হবে সঠিক। আমার কাছে মনে হচ্ছে সঠিক উত্তর লন্ডন। সো আমরা লন্ডনটা সিলেক্ট করে দেখি যে এটা সঠিক উত্তর কিনা। জি, এটা সঠিক উত্তর লন্ডন। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল, কারণ এটা আমাদের অলরেডি 2 বার বিসিএস এ চলে এসেছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা সদর দপ্তর হচ্ছে লন্ডন বা ইউনাইটেড কিংডমে। সো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার একটি সংগঠন।
বিনা বিচারে আটক ব্যক্তিদের মুক্তির লক্ষ্যে নিবেদিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি 1961 সালে 28 মে ব্রিটিশ আইনজীবী পিটার বেনেন সেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। কালক্রমে বিশ্বব্যাপী মানবাধিকার সংরক্ষণের জন্য এটি একটি সোচ্চার সংগঠনে পরিণত হয়। সংস্থাটির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে, আর এর বর্তমান মহাসচিব ভারতীয় নাগরিক সলিল শেঠি। সো আজকের জন্য এতটুকুই ছিল। আমাদের প্র্যাকটিস শোটা এখন শেষ করতে যাচ্ছি। এর আগে আমি একটু বলে দিই আমাদের অ্যাপটি সম্পর্কে। আমাদের কিন্তু 1-2 দিন পর পর বা প্রতিদিনই বলা যায় আমাদের লাইভ এক্সাম থাকে। সেই লাইভ এক্সামগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এছাড়া আমাদের কিন্তু যে প্র্যাকটিস সেকশন রয়েছে, লেভেল আপ গেম, এখানে আপনারা গেম খেলতে পারবেন। গেম খেলে খেলে কিন্তু আপনারা হার্টস জিতে নিতে পারবেন। এছাড়া মডেল টেস্ট আছে, লাইভ এক্সাম আছে। এছাড়া আগে যেসব এক্সামগুলো দেওয়া হয়েছে সেগুলোর হিস্ট্রিও এখানে আছে। এছাড়া আমরা ইনফো সেন্টারটা যদি দেখি, ইনফো সেন্টারে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিনিয়ত যেসব ইনফরমেশন গুলো আছে বা নিউজ গুলো আছে বা প্রয়োজনীয় তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এই ইনফো সেন্টারে অ্যাড করা আছে। তো একটা যদি দেখায় আপনাকে, এভাবে খুবই সংক্ষেপে কিন্তু বা খুব সুন্দরভাবে গুছানো কিছু লেখা আছে। তো আপনারা এভাবে এগুলো পড়তে পারেন বা যে কোনো অবসর সময়ে। এছাড়া আর ওই যে ভোকাবুলারি টাইপ আছে, প্রতিদিন 10টি করে ভোকাবুলারি দেওয়া হয়, সেগুলোও কিন্তু আপনারা পড়তে পারেন। এছাড়া সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে আছে, সাম্প্রতিক আন্তর্জাতিক নিয়ে আছে। এগুলো বিষয়গুলোর উপরে যে আপনারা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ছকটা দিয়ে দেওয়া হয়েছে, বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2025। তো এখানে সবগুলো যে বুলেট পয়েন্ট করেও কিন্তু দেওয়া আছে যে আপনার ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে পড়তে পারবেন। তো আজকের মতো আমাদের প্র্যাকটিস শো তো এতটুকুই থাকলো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রোজাটা ভালো মতো কাটাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।